নমস্কার, কমলেশ চৌধুরী বলছি। নয়া দিগন্তর আজকের এপিসোডে আমার সকল দর্শককে এবং শ্রোতাদের স্বাগত জানাই। গতকাল 15ই আগস্ট ছিল। স্বাধীনতা উপলক্ষে স্বাধীনতা উদযাপন করেন দেশের বহু মানুষ। সেই উপলক্ষে কালকে আমি রেখেছিলাম আপনাদের সামনে স্বাধীনতার প্রতারণা। এই প্রসঙ্গে আরো কিছু বলার আছে, সেটি আজকে আমি রাখবো। এবং তারপরে আজকে এই তথাকথিত স্বাধীনতার পরে এই যে 78টি বছর কেটে গেছে, এই 78 বছরে স্বাধীন দেশ আমাদের কি কি দিয়েছে এবং কোথায় আমরা এসে পৌঁছেছি, সে প্রসঙ্গে দু চার কথা বলব। তো গতকালের আলোচনার জের টেনে দুজনের ভূমিকার কথা আমি বলবো। গান্ধীজি সম্পর্কে অনেকটাই আলোচনা কাল হয়েছে। তো আজকে গান্ধীজি এবং নেহেরুর সম্পর্ক, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে বাজারে, রাজনৈতিক আলোচনা চর্চার মধ্যে। তো সেই প্রসঙ্গে দু চারটে কথা এখন বলবো। আসলে কংগ্রেস সংগঠনে গান্ধীজির ভূমিকা ছিল একেবারে ডিকটেটরের। জওহরলালের ভাষায় তিনি ছিলেন স্থায়ী সুপার প্রেসিডেন্ট। তিনি ইচ্ছে মতো সভাপতি বানাতেন বা তাড়াতেন। নেহরু লিখছেন, গান্ধীজি যখন করাচি অধিবেশনে বল্লভভাই প্যাটেলকে সভাপতি বানালেন, তখন তার দিকে আঙুল উঠেছিল এই বলে যে তিনি সবসময় মুসলিনী হতে চাইতেন আর অন্যদেরকে হয় অস্থায়ী রাজা বা ক্রীড়ানক বানাতেন। এটা উল্লেখ করেছেন আরশি মজুমদার তার রচনা সংগ্রহের 3য় খণ্ডে, পৃষ্ঠা 478। এছাড়া নেহরুর আত্মজীবনীর সেখানেও রয়েছে, পৃষ্ঠা 286-87 পৃষ্ঠায়। বাস্তব ঘটনাগুলি নেহরুর এই বক্তব্যকে অবশ্যই সমর্থন করে। রাওলাট আইন জারির প্রতিবাদে যখন গান্ধীজি দেশব্যাপী হরতালের ডাক দেন, তখন কংগ্রেস নেতৃবৃন্দ বা হোম রুল লীগের কারোর সাথে কোনো পরামর্শ গান্ধীজি করেননি। সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার বা অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজেই নিতেন। 1920 সালের 1 আগস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলনের ঘোষণা করলেন। কি ব্যানারে? খিলাফত কমিটির ব্যানারে। অথচ এর জন্য তিনি জাতীয় কংগ্রেসের কোনো অনুমতি নেননি। আবার যখন জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনে বিলাতি পণ্য বয়কটের ডাক দিল, তখন গান্ধীজি পদে পদে এর বিরোধিতা করে বললেন যে শুধুমাত্র বিলাতি কাপড়ের উপর বয়কট চালাতে হবে। ঠিক তেমনি 1927 সালের কংগ্রেস অধিবেশনে সর্বসম্মতভাবে গৃহীত স্বাধীনতা প্রস্তাবকে প্রকাশ্যে বিরোধিতা করেন। তিনি অন্যদের কঠোর শৃঙ্খলা মেনে চলতে উপদেশ দিতেন, কিন্তু নিজেকে সর্বদা শৃঙ্খলার বাইরে রাখতেন। বড়লাট আরওয়েনের সঙ্গে চুক্তির সময় 1931 সালের ফেব্রুয়ারি ও মার্চে আলোচনা চালান গান্ধীজি নিজেই, এবং চুক্তিতে স্বাক্ষরও করেন তিনি। অথচ তিনি তখন কংগ্রেসের সভাপতিও নন, এমনকি পদাধিকারীও নন। এই রকম পরিস্থিতিতেই 2রা অক্টোবরের বৈঠকে একমাত্র প্রতিনিধি হিসেবে ওয়ার্কিং কমিটি তাকে মনোনীত করতে বাধ্য হলো। কেন বাধ্য হলো?
না, আসলে পর্দার আড়াল থেকে জিডি বিড়লার নেতৃত্বে শিল্পপতিরা কংগ্রেস নেতৃত্বকে বাধ্য করেছিলেন গান্ধীজিকে সর্বময় কর্তা বানাতে। এবারে আসি জওহরলালের কথায়। জওহরলাল নেহরু আপাত দৃষ্টিতে তাকে প্রগতিশীল ও বামপন্থী বলে মনে হলেও তিনি আসলে ছিলেন আপোষপন্থী এবং ব্রিটিশ রাজ ও ভারতের বৃহৎ বুর্জোয়া অভিজাত রাজন্যবর্গ ভূস্বামীদের কাছের লোক। তার লেখাপত্র পড়লে যেন মনে হয় তিনি একেবারে আগুনখোর সাম্রাজ্যবাদ বিরোধী যোদ্ধা, কিন্তু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে তার প্রচারক সত্তা আর ব্যক্তিগত জীবনচর্চা একেবারে বিপরীত। তার কথা ও কাজ পরস্পর বিপরীত। তার অনেক কথাই ছল চাতুরিতে ভরা। গান্ধীজি অবশ্য তার এই শিষ্যটিকে খুব ভালোই জেনেছিলেন। জওহরলাল সম্পর্কে গান্ধীজির মন্তব্যগুলি বেশ আকর্ষণীয়। যেমন কি বলছেন গান্ধীজি? আদব কায়দা দেখে জওহরলালকে চরমপন্থী বলে মনে হলেও কাজের বেলায় সে বেশ নম্র। তাই তার কমিউনিস্ট ভাবভঙ্গি দেখে কারো ভয় পাবার কোনো কারণ নেই। আগুনের শিখা জ্বালানোর সময় ভীতিকর লাগলেও বিস্ফোরণ ঘটার সময় জওহরলাল ততটা বিপজ্জনক নয়। বাষ্পটা বের করে দেবার অধিকার তার আছে, এটা সে অনুশীলন করেছে। আমার মনে হয় সে এখন অনেক ধীর স্থির। এটা স্পষ্ট হয়ে যাওয়া দরকার যে জওহরলাল ও আমার মধ্যে আসলে কোনো ফারাক নেই। আমাদের ভাষাটা হয়তো আলাদা, কিন্তু আমরা সর্বদা একই সিদ্ধান্তে পৌঁছাই। আরো বলছেন গান্ধীজি, জওহরলাল আমার উত্তরাধিকারী, ওর মনে যা আসে তাই উগড়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আমি যা চাই তাই করে। সূত্র: আগাথা হ্যারিসনকে লেখা গান্ধীজির চিঠি 30 এপ্রিল 1936। ম্যাড্রাস মেলকে দেওয়া গান্ধীজির সাক্ষাৎকার 12 ডিসেম্বর 1933। প্যাটেলকে লেখা গান্ধীজির চিঠি 19 আগস্ট 1934। কার্ল হিথকে লেখা গান্ধীজির চিঠি 13 সেপ্টেম্বর 1938 এবং এআইসিসি অধিবেশনে গান্ধীজির ভাষণ 15 জানুয়ারি 1942। মাদ্রাজ অধিবেশনে জওহরলাল পূর্ণ স্বাধীনতার প্রস্তাব এনেছিলেন, এটা আমরা আগে উল্লেখ করেছি। ঠিক তার কয়েক মাস পরেই 1928 সালের 22 মে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, আপনার বাবা পণ্ডিত মতিলাল নেহরু ডোমিনিয়ন স্ট্যাটাসকে স্বাগত জানিয়েছেন, এ ব্যাপারে আপনার মত কি? জওহরলাল জবাব দেন, এটা খুব প্যাঁচালো প্রশ্ন, আমি হ্যাঁ বা না কোনোটাই বলবো না। এটা সূত্র নেহরু নির্বাচিত রচনাবলী, 2য় খণ্ড, পৃষ্ঠা 269। জওহরলালের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক এডওয়ার্ড থমসন 1937-এর 2রা জানুয়ারি নিউজ ক্রনিকলে লিখলেন, কি লিখলেন? ওর চরিত্র সম্পর্কে আমি যতদূর জানি সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করার ব্যাপারে প্রাথমিকভাবে উনি আগ্রহী নন। নেহেরু তার ওল্ড লেটার্স বা পুরানো পত্রগুচ্ছ এর মধ্যে এর উল্লেখ রয়েছে। 1947-এর 23 মে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ডোমিনিয়নগুলির প্রধানমন্ত্রীদের এক তার বার্তায় জানান, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। কি বলছেন অ্যাটলি? ডোমিনিয়নগুলির প্রধানমন্ত্রীদের জানাচ্ছেন তার বার্তায়, বলছেন ওরা মানে কংগ্রেস নেতারা বলেছেন যে দলের লোকেদের সন্তুষ্ট করার জন্য প্রকাশ্যে ওদের জানাতে হবে যে ডোমিনিয়ন স্ট্যাটাসের মধ্যেই সংস্থান রয়েছে, যাতে কেউ ইচ্ছা করলে কমনওয়েলথ থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু আসলে ওদের বক্তব্য হলো
একবার ডোমিনিয়ন স্ট্যাটাস গৃহীত হয়ে গেলে হিন্দুস্তান আর কমনওয়েলথ থেকে বেরিয়ে যাবে না। এই ব্যাপারে আমি কঠোর গোপনীয়তা রক্ষার উপর জোর দিচ্ছি, কারণ একবার যদি জানাজানি হয়ে যায় যে কংগ্রেস নেতারা গোপনে এই ব্যাপারটায় মদত দিয়েছেন, তাহলে দলের সদস্যদের উপর নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে ওরা খুব অসুবিধায় পড়বেন, সব গোলমাল হয়ে যাবে। সূত্র ক্ষমতা হস্তান্তর দলিল, 10ম খণ্ড, পৃষ্ঠা 965, 974, 975। ক্ষমতা হস্তান্তর চুক্তি হওয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ, কংগ্রেস নেতৃত্ব এবং ভারতবর্ষের দালাল পুঁজি ও ভূস্বামী শ্রেণী তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়েছিল, কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় জনগণের যাবতীয় বিপ্লবী সংগ্রাম, রক্তপাত, জীবনদান, দ্বীপান্তর, কারাবাস ও আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতার বিনিময়েই তা হয়েছিল। এ পর্যন্ত যা আলোচনা করলাম গতকাল এবং আজ, সেখান থেকে নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে যারা ব্রিটিশের হাত থেকে শাসন ক্ষমতা পেলেন, তারা ভারতবর্ষের জনগণের সাথে কি ধরনের প্রতারণা করেছিলেন। এখন 1947 সালের পরে জল অনেক দূর গড়িয়ে গেছে। তথাকথিত স্বাধীনতার এটা 78 বছর। তো নিশ্চয়ই আমরা সবাই নিজেকে সচেতন বা অচেতন ভাবে অনেক সময় প্রশ্ন করি যে এটা কি ধরনের স্বাধীনতা, কি পেয়েছি আমরা, স্বাধীনতার নামে আমরা কি পেয়েছি। যারা এই স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, তারা কি এই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন? অবশ্যই উত্তরটা না। তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে আগামী ভারতবর্ষটা তারা থাকুন বা না থাকুন এইরকম চেহারা হবে। যে ভারতবর্ষে মানুষের স্বাধীনভাবে কথা বলার বা মত প্রকাশ করার অধিকার নেই, যে ভারতবর্ষে হাজার হাজার মানুষকে রাজনৈতিক বন্দী বা শুধুমাত্র বিরোধিতা করার জন্য, রাজনৈতিক মত প্রকাশের জন্য অথবা শুধুমাত্র শাসকের বিরোধিতা করার জন্য হাজারে হাজারে জেলে বন্দী করে রাখা হচ্ছে, এটার নাম স্বাধীনতা? বিনা বিচারে বছরের পর বছর ধরে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাগরিক, সুপরিচিত নাগরিক যারা জনগণের ভয়েস হিসেবে কাজ করেন, এমন বহু মানুষকে বছরের পর বছর বিনা বিচারে জেলবন্দি করে রাখা হয়েছে। এটার নাম স্বাধীনতা? ভারতবর্ষের সমস্ত বনজ সম্পদ, সমস্ত কৃষিজ সম্পদ, সমস্ত খনিজ সম্পদ এবং অন্যান্য যে র মেটেরিয়ালস, সেগুলোর উপর ভারতবর্ষের জনগণের কোনো অধিকারই থাকছে না। এগুলো নির্বিচারে তুলে দেওয়া হচ্ছে
সাম্রাজ্যবাদী যে সমস্ত দেশগুলো, যে বহুজাতিক কোম্পানিগুলো আছে এবং তাদের যে এদেশীয় দালাল পুঁজিপতিরা আছে, তাদের হাতে, সেই আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের দরে বা উপঢৌকন হিসাবে। ভারতবর্ষের যে রাষ্ট্রীয় সংস্থাগুলো, যে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে এক দশক বা দেড় দশক আগেও বলা হচ্ছিল নবরত্ন, এবং প্রায় লক্ষ কোটি টাকার মতো এক একজনের এক একটি সংস্থার পুঁজির সংস্থান, যা ভারতবর্ষের জনগণের সংস্থা হিসেবে, লাভজনক সংস্থা হিসেবে যেগুলি প্রতিষ্ঠিত হয়েছিল, সেইগুলিকে জলের দরে বেচে দেওয়া হচ্ছে এইসব দালাল পুঁজিপতিদের হাতে। এমনকি আমাদের রেলওয়ে স্টেশন, আমাদের বিমানবন্দর, আমাদের জাহাজ বন্দর এবং রেলগুলোকে পর্যন্ত, বিমানগুলোকে পর্যন্ত বেচে দেওয়া হচ্ছে জলের দরে এই সমস্ত দালাল পুঁজিপতিদের হাতে, আদানি আম্বানিদের মতো। এমনটা নয় যে আজকের সরকার, যে সরকারকে জনগণ মনে করছে ফ্যাসিবাদী সরকার, সেই সরকারই শুধু এই কাজগুলো করছে। এর আগের যে কংগ্রেসের যে ধারাবাহিক সরকারগুলি ছিল, সেগুলি সবাই একই কাজ করেছে। হ্যাঁ, এই আজকের যে ফ্যাসিস্ট সরকার, তারা যতটা উগ্রভাবে, যতটা নগ্নভাবে দালালিটা করছে, হয়তো সেই আমলে অতটা নগ্নভাবে দালালিটা করা হয়নি, লুকিয়ে চুরিয়ে অনেক কিছু করা হয়েছে। কিন্তু ভারতবর্ষের জনগণের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, এগুলো খর্ব করা হচ্ছে দশকের পর দশক জুড়ে। এবং আসলে দেশটা কার, এটা নিয়েই দ্বন্দ্ব লেগে যায় অনেক সময়। বহু মানুষ মনে করেন যে এই দেশটা কি কখনো আমার ছিল? এই দেশটা আসলে কার, এখন কার? আমার কি কোথাও কিছু আছে? এই প্রশ্ন আজকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। স্বাভাবিকভাবে গতকাল আমি দেখছিলাম, এত বিরাট ঘটনা ঘটে গেছে, আপনারা সকলেই সব জানেন, আমি সেই প্রসঙ্গে আজকে যাব না, অন্যদিন যাব। কিন্তু এত বড় ঘটনার মধ্যেও ঘটা করে স্বাধীনতার নামে যে সমস্ত কুসংস্কৃতি যে চর্চা হয়েছে স্বাধীনতা দিবসে, এবং হুল্লোড়বাজি স্বাধীনতা উদযাপনের নামে, এগুলো এখন আর আমাদের অবাক করে না। তার কারণ হচ্ছে যে এই যে সরকারগুলো, একটার পর একটা সরকার এসেছে, ব্রিটিশ এবং মার্কিন পুঁজির মানে দালাল হিসেবে তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা বজায় রেখে তারা একটার পর একটা যখন সরকারগুলো এসেছে, তারা কিন্তু জনগণের মধ্যে চেয়েছে বিভাজন, এবং বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে এরা চেয়েছে যে এরা নিছক স্তাবক হিসেবে তৈরি হোক, এরা কখনো যেন স্বাধীন চিন্তা না করতে পারে, এরা কখনো যেন ক্ষমতাকে প্রশ্ন করতে না পারে। তো খুব স্বাভাবিকভাবে পরিণতি এই জন্য এমনই হচ্ছে। আজকে বহু তরুণ ছেলে মেয়েকে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, যারা খবরের কাগজ পড়ে না, তার চারপাশে কি ঘটে যাচ্ছে এই ব্যাপারে তাই সে পুরো নিষ্প্রিয়।
সবসময় যেন একটা এন্টারটেনমেন্ট মুডে আছে। সবাই নয়, অবশ্যই নয় সবাই, তাহলে এত এত মানুষ প্রতিবাদে সামিল হতো না। কিন্তু বেশ একটা উল্লেখযোগ্য অংশকে এই ফ্যাসিস্টরা এইরকম করে তুলতে পেরেছে যে প্রশ্নহীন আনুগত্য শাসকের কাছে, রাষ্ট্রের কাছে, শাসক দলের কাছে প্রশ্নহীন আনুগত্য। মানে এইসব গোবর গণেশদেরই ফ্যাসিস্ট শক্তি বানানো যায়। তারাই ফ্যাসিজমের ডান হাত বা হাত হয়, নির্বিচারে মেনে চলে শাসকের, ফ্যাসিস্ট শাসকের নির্দেশ। না, এই ভারতবর্ষ আমাদের কাঙ্ক্ষিত ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষের জন্য আমরা, আমাদের পূর্বসূরীরা লড়াই করেননি। এক নতুন ভারতবর্ষ, জনগণের ভারতবর্ষ, জনগণের কাঙ্ক্ষিত ভারতবর্ষ, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এমন ভারতবর্ষের জন্য লড়াই। সেই লড়াইটা আমাদের করতে হবে, সবাই মিলে করতে হবে, জনগণকে সচেতন হতে হবে। তবেই প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারব। নমস্কার।